তো হচ্ছে, কিন্তু এটার উপরে কিন্তু আরেকটা লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে, এই লেয়ারটা হচ্ছে প্রোটেকশন লেয়ার, যেটা কাজ হচ্ছে গোটা সিস্টেমটাকে প্রোটেক্ট করা, ফল্ট এবং অ্যাবনর্মাল কন্ডিশনের হাত থেকে প্রোটেক্ট করা। এখন এই প্রোটেকশনের দুটো ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে রিলে। সার্কিট ব্রেকার অ্যাক্টস অ্যাজ দ্য মাসল আর রিলে অ্যাক্টস অ্যাজ দ্য ব্রেইন। রিলে বুঝতে পারে যে সিস্টেমে কোথাও কোনো ফল্ট হয়েছে কিনা, অ্যাবনর্মাল কন্ডিশন হয়েছে কিনা, এবং এটা সে চিহ্নিত করতে পারলে দেন ইট অ্যাক্টস অ্যান্ড ওয়ার্কস অন দ্য সার্কিট ব্রেকার। দ্য সার্কিট ব্রেকার দেন ট্রিপস। সার্কিট ব্রেকারটা তখন ফল্টেড বা অ্যাবনর্মাল পার্টটাকে আইসোলেট করে ফেলে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোটেকশনের একেবারে মোদ্দা কথা। সো আমাদের এই সার্কিট ব্রেকার এবং রিলে এগুলো সবই কিন্তু আসলে সুইচ সাবস্টেশনে লোকেটেড থাকে, একদম সাবস্টেশনের মাঝেই। এই যে লাইন, যে ট্রান্সমিশন লাইন আমরা দেখি টাওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে কোথাও কিন্তু কোনো রিলে সার্কিট ব্রেকার কিছু নাই, এটা থাকবে আমার সাবস্টেশনে। তার মানে এই যদি আমার একটা ট্রান্সমিশন লাইন হয়, এইখানে একটা সাবস্টেশন, এইখানে একটা সাবস্টেশন আছে, তাহলে সার্কিট ব্রেকার এই দুই এন্ডে থাকবে। মাঝের 100 কিলোমিটার 200 কিলোমিটার যাই হোক, মাঝে কিন্তু কোনো অন্য কিছু নেই, প্রোটেকশনের জন্য দরকারও হয় না। একটা জিনিস শুধু আছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন টাওয়ারের উপরে একটা আর্থ ওয়্যার বা গ্রাউন্ড ওয়্যার রান করে টু প্রোটেক্ট দ্য ট্রান্সমিশন লাইন ফ্রম লাইটনিং স্ট্রাইক। আদার দেন দ্যাট অন্য কোনো প্রোটেকশন এখানে কোথাও থাকে না। সো ফার্স্ট উই আর লুকিং অ্যাট দ্য লোকেশন অফ সুইচ গিয়ার ইন এ টিপিক্যাল পাওয়ার সিস্টেম। কোথায় আছে? ওই যে বলছিলাম সাবস্টেশনে। সো বেসিক্যালি দিস ইজ এ সাবস্টেশন। সাবস্টেশন কিভাবে বুঝি আমরা? সাবস্টেশন থাকা মানেই হচ্ছে সেখানে বাস থাকবে এবং ট্রান্সফরমার থাকবে। যদি কোনো ট্রান্সফরমার না থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সুইচিং স্টেশন। এখানে বলা আছে সুইচিং স্টেশন। অলরাইট? তাহলে দ্য ডিফারেন্স বিটুইন সাবস্টেশন এন্ড সুইচিং স্টেশন is, in a substation there has to be a transformer, there is one or more transformer, and in a switching station there is no transformer. তো ট্রান্সফরমার না থাকলে সুইচিং স্টেশনে আসলে কি হয়? সুইচিং স্টেশনে হচ্ছে যে একদিক থেকে লাইন এসে ঢুকছে আর চতুর্দিকে হয়তো লাইন আরো বেরিয়ে যাচ্ছে, এই শুধুমাত্র ট্রান্সমিশন লাইনগুলো এখানে আছে। ট্রান্সমিশন লাইন থাকলে আর বাস বার আছে এবং সার্কিট ব্রেকার, রিলে সবই এখানে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা সুইচিং স্টেশন, দিস ইজ এ সাবস্টেশন, দিস ইজ অ্যানাদার সাবস্টেশন, আরেকটা সাবস্টেশন, এগুলো সব সাবস্টেশন। এবং আমাদের ব্রেকারগুলো কোথায়? ব্রেকারগুলো হচ্ছে এক্স মার্কস দ্য ব্রেকার। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের ব্রেকার। ঠিক আছে, এখানে নোটেশনটা দেয়া আছে। এক্স হচ্ছে সুইচ গিয়ার বলা হচ্ছে। সুইচ গিয়ার মানে হচ্ছে প্রথমত হচ্ছে ব্রেকার। ব্রেকার থাকার মানেই হচ্ছে এখানে রিলে আছে, আর রিলে যদি কাজ করতে হয় তাহলে সিটিপিটি লাগবে। আমরা সেই জিনিসটাই আজকে একটু দেখে নেব। সো দিস ইজ এ ট্রান্সমিশন সাবস্টেশন। তার সাবস্টেশনের সুইচ ইয়ার্ডটা আমরা দেখছি। সাবস্টেশনে তো বিল্ডিংও থাকবে, সুতরাং এটা হচ্ছে সুইচ ইয়ার্ড। এটা কোথায়? এটা হচ্ছে ভেড়ামারায়, কুষ্টিয়ার ভেড়ামারায়। এখানে দেখো কত বড় এই স্ট্রাকচারের হাইটটা কেমন এটা বোঝার জন্য এখানে দেখো একটা লোক হাঁটছে, ঠিক আছে? তার সঙ্গে কম্পেয়ার করলে বুঝতে পারবা এটার হাইটটা কেমন। এটা হচ্ছে 400 কেভি, সেই জন্য তার হাইটটা বেশি। সাবস্টেশনের এই স্ট্রাকচারগুলো থাকে, এগুলো তো আমি আগে বলেছি। আর এই যে ঝুলে ঝুলে আছে এগুলো হচ্ছে বাসবার, এই হচ্ছে আমাদের বাসবার, ঠিক আছে? এখানে সিটিপিটি সব আছে। এইখানে আমরা, এটাও আমার তোলা, এই ছবিটা হচ্ছে মনে হচ্ছে এটা বড়পুকুরিয়ার প্রবাবলি। তো এইখানে আমরা দেখছি কি, এই যে বাসবার ঝুলে আছে, বাসবারকে ঝুলিয়ে রেখেছে কি ইনসুলেটর, দুই দিক থেকে ইনসুলেটর থেকে, কেননা এটা তো মেটাল স্ট্রাকচার, সুতরাং আমি তো সরাসরি সেখানে বাসবার ঝুলাতে পারছি না, ইনসুলেটর দিয়ে ঝুলিয়ে রেখেছি।
আর বাসবার থেকে কানেকশন নেওয়া হচ্ছে এইভাবে, দেখতে পাচ্ছ, এইভাবে নেওয়া হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আঁকি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, এই বাসবার একটা এই দিক থেকে ঢুকছে, আরেকটা এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, এই ঢুকছে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এখানে সিটি আছে, তারপর ডিসকানেক্টর সুইচ আছে, পাওয়ার কি বলে পটেনশিয়াল ট্রান্সফরমার আছে, সার্কিট ব্রেকার আছে, এগুলো সব আছে। আর একদম উপরে আর্থ ওয়্যার আছে, যেটা লাইটনিং প্রোটেকশনটা দেয়। তো যেহেতু আমরা প্রোটেকশনের সবকিছু নিয়ে আলাপ করছি না, সুতরাং ওই ডিটেলগুলা আমি এখানে কথা বলবো না, ঠিক আছে? তাহলে এই যে বলছিলাম, টু প্রোটেক্ট দ্য সিস্টেম ফ্রম ফল্টস অ্যান্ড অ্যাবনর্মাল কন্ডিশনস। ফল্টস তো আমরা বুঝি, এটা হবে 3 ফেজ ফল্ট, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, ডাবল লাইন টু গ্রাউন্ড, ডাবল লাইন ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, অথবা ওপেন সার্কিট ফল্ট। একটা ট্রান্সফরমার ডিসকানেক্ট হয়ে গিয়েছে, দ্যাটস অ্যান ওপেন সার্কিট ফল্ট। একটা ট্রান্সমিশন লাইন ওপেন হয়ে গিয়েছে। সো দিস আর দ্য ফল্টস। নানা লোকেশনে হতে পারে, কিন্তু ফল্টের তো আর এর বাইরে তো আর কোনো ফল্ট হতে পারে না। দিস আর দ্য ফল্টস। What about the abnormal conditions? There are so many abnormal conditions that may happen in a power system. Only some of them are written in here. For example, under and over voltage, under and over frequency. এখন আন্ডার অ্যান্ড ওভার ভোল্টেজ বলতে কি বুঝবো? আমাদের এখানে ট্রান্সমিশন সিস্টেমে আমাদের তো 132 কেভি, 230 কেভি, 400 কেভি, এই নাম্বারগুলো কিন্তু মনে রেখো। এটা দেখা যাবে যে এই ইন্টারভিউ বোর্ডে গিয়েছো, প্রশ্ন করছে, এই ধরনের প্রশ্নগুলো করছে, খুব সিম্পল প্রশ্ন। আমরা তো যাই বোর্ডে, সুতরাং উই নো দ্যাট। সুতরাং এগুলো মনে রাখো, আমাদের ট্রান্সমিশনের 132 কেভি, 230 কেভি আর 400 কেভি, these are our transmission voltage. আমাদের ডিস্ট্রিবিউশন ভোল্টেজটা কি? 33 কেভি, 11 কেভি, তারপরে কি 0.4 কেভি, 400 ভোল্ট। কেউ কেউ বলে 440 বলতে কোনো ভোল্টেজ আমরা কিন্তু ব্যবহার করি না, আমরা ব্যবহার করি 400 ভোল্ট লাইন টু লাইন। আর লাইন টু নিউট্রাল গেলে এই ভোল্টেজটাই কি হয়ে যাবে? 230, যেটা আমরা বাসাবাড়িতে নিয়ে আসি। সো আন্ডার এন্ড ওভার ভোল্টেজ বলতে তাহলে এই যে ট্রান্সমিশন বা এই ডিস্ট্রিবিউশনের যে ভোল্টেজগুলো আছে, এইটা তার রেটেড ভোল্টেজ থেকে সে স্ট্রে করে যাচ্ছে কতটুকু? আমাদের এখানে গ্রিড কোডে বলা আছে +- 5% পর্যন্ত এটা এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই, ভোল্টেজ +- 5%। ইমার্জেন্সি কন্ডিশনে +- 10% পর্যন্ত ভোল্টেজ এদিক ওদিক হতে পারে, স্ট্রে করতে পারে। যদি তার বাইরে যায় তাহলে দেন দ্যাট কনস্টিটিউট এ আন্ডার ভোল্টেজ অর ওভার ভোল্টেজ সিচুয়েশন। অফকোর্স 5%-এর +- 5%-এর এদিক ওদিক গেলেও এটা আন্ডার বা ওভার ভোল্টেজ হচ্ছে, কিন্তু যেহেতু এটা ইমার্জেন্সিতে পারমিট করা আছে, ফলে এটা কিছুক্ষণের জন্য সেটা থাকলে অসুবিধা নেই, ইমার্জেন্সিটা অ্যাড্রেস করলেই এটা আবার ঠিক হয়ে যাবে। আন্ডার অ্যান্ড ওভার ফ্রিকোয়েন্সি, আমাদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে রেটেড ফ্রিকোয়েন্সি, তো তোমরা জানো 50 হার্জ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন বাংলাদেশে আসবে, তার আগে ওই প্ল্যান্টের অপারেশনের শর্তই হচ্ছে ফ্রিকোয়েন্সিটা +- 0.5 হার্জের বেশি হতে পারবে না। দ্যাট মিনস 50.5 ম্যাক্সিমাম, 49.5 মিনিমাম। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এই মুহূর্তে বাংলাদেশে আমরা কিন্তু এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে নেই। আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এখন 51 হার্জেও চলে যায়, এদিকে 49.5 হার্জেও, 49 হার্জেও চলে আসে। সুতরাং আমাদের ফ্রিকোয়েন্সিটা এখনো মানে খারাপ। তারপর হচ্ছে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আনব্যালেন্স হলে সিস্টেম এইখানে নানা রকম সমস্যা হতে পারে। মোটরের সমস্যা হবে। আনব্যালেন্স হলে কি হবে? একটা মোটর, তার 3 ফেজ মোটর, ইন্ডাকশন মোটর, লার্জ মোটরস তো এখানে চলছে বহু জায়গাতে, ইন্ডাস্ট্রিতে। যখন আনব্যালেন্স হবে তখন কি হচ্ছে, আমার যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা ইন্ডাকশন মোটরে রোটেট করে, সেটা এরকম সার্কুলার না হয়ে সে এরকম হয়ে যাবে। তার মানে কোথাও কোথাও তার ম্যাগনিটিউড যা হওয়া দরকার তা, কোথাও কোথাও ম্যাগনিটিউডটা কম। ফলে যেখানে ম্যাগনিটিউডটা কম ভোল্টেজের,
বা এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই এর এই ভোল্টেজটা যেখানে কম সেখানে সে বেশি কারেন্ট ড্র করবে, আর যেই পয়েন্টে ভোল্টেজটা বেশি সেখানে কারেন্টটা সে কম ড্র করবে। ফলে মোটরটা কখনো বেশি জোরে ঘুরবে, কখনো একটু স্লো ঘুরবে। মোটরের এখানে একটা নয়েজ হতে থাকবে, ভো 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 ভো, এরকম করে সে একটু বাড়ছে কমছে। আমি যেভাবে বলছি সাউন্ডটা আসলে সেইভাবে শোনা যায় না, সব সময় তো শোনাই যায় না, কিন্তু অনেক সময় শোনা যায়। কিন্তু এটা যেটা হচ্ছে ফিজিক্যালি একটা ভাইব্রেশন তৈরি হয় এবং মোটরের লাইফটা এখানে ক্ষতিগ্রস্ত হয়, মোটরের হিটিংটা হয়, গরম হয়ে ওঠে মোটর। সুতরাং ভোল্টেজ এন্ড কারেন্ট আনব্যালেন্স, দ্যাটস অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন। তারপরে হচ্ছে পাওয়ার রিভার্সাল। যেমন ধরো একটা জেনারেটর কানেক্টেড আছে, সে সিস্টেমে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, তো জেনারেটর পাওয়ার কি হবে, জেনারেটর থেকে জেনারেট করবে আর পাওয়ারটা এদিকে ঘুরবে, বাইরে যাবে। তো কোনো কারণে এই জেনারেটরে ধরা যাক যে আমার যে প্রাইম মুভারটা ছিল, যে এটাকে ড্রাইভ করছে, প্রাইম মুভারটা টারবাইন, এই টারবাইনে যদি কোনো সমস্যা হয়, এটা ফেল করে, তাহলে জেনারেটরটাকে তো কেউ এখন প্রাইম মুভার তো ইনপুট দিচ্ছে না, রটর ঘোরানোর কেউ নেই। সেই সময়ে আমার জেনারেটরে তো এক্সাইটেশনটা তো দেয়াই আছে, বিকজ দিস ইজ এ সিনক্রোনাস জেনারেটর। তখন কি হবে, আমার রটর কেউ ঘোরাচ্ছে না, এক্সাইটেশন দেয়া আছে, উল্টো তখন এই জেনারেটরটা সিস্টেম থেকে পাওয়ার ড্র করে সে মোটর হিসাবে রান করা শুরু করবে। তাহলে কি হচ্ছে, পাওয়ার রিভার্সাল হচ্ছে। আরো নানা কারণে পাওয়ার রিভার্সালের ঘটনা ঘটতে পারে। তাহলে পাওয়ার রিভার্সালও একটা অ্যাবনর্মাল কন্ডিশন। পাওয়ার সুইং, এটা নিয়ে আলোচনা করছি না, এই জিনিসগুলো আমরা, তোমাদের তো 305 মেশিন না, সুতরাং এখানে একটুখানি বলে দেওয়া যেতে পারে। পাওয়ার সুইংটা হচ্ছে অনেকটা এরকম, ধরা যাক এই একটা এরিয়া, এই আর একটা এরিয়া, এটা হচ্ছে সিস্টেম এ আর এটা হচ্ছে সিস্টেম বি। তাহলে এই দুইটা এরিয়ার মধ্যে এরকম কানেকশন আছে এবং এরিয়া এ থেকে এরিয়া বি তে পাওয়ার সে বিক্রি করে বা সাপ্লাই দেয়। এখন এই যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে, এটা ধরা যাক যে এরিয়া বি বলছে এখন আমাকে 500 মেগাওয়াট সাপ্লাই দাও। 500 মেগাওয়াট যাচ্ছিল, 500 মেগাওয়াট ফ্লো করছে, কিন্তু কখনো কখনো হয় কি, এই 500 মেগাওয়াটটা এইভাবে ফ্লো না করে তার মধ্যে অসিলেশন তৈরি হয়, একটা লো ফ্রিকোয়েন্সির অসিলেশন। কন্টিনিউয়াস 500 মেগাওয়াট না গিয়ে সে হয়তো এক সময় 450, আরেক সময় 550 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। এই অসিলেশনটা হচ্ছে ভেরি লো ফ্রিকোয়েন্সি, সে 0.5 হার্জ, 1 হার্জ, 1.5 হার্জ, এর বেশি না। এই যে সুইংটা হচ্ছে, এই জিনিসটা এখানে ঘটতে পারে, এটাও একটা ক্ষেত্র বিশেষে অ্যাবনর্মাল কন্ডিশন হিসাবে এটা বিবেচিত হবে। শুধু এটা না, পাওয়ার সুইং এর আরো ব্যাপার আছে, কিন্তু আমি খুব মোটা দাগে কথাগুলো বলছি। টেম্পারেচার রাইজ, আমাদের ট্রান্সফরমার গুলা মাঝে মধ্যে শোনো না, ডিস্ট্রিবিউশন তার ট্রান্সফরমার ধুম করে ফুটে গিয়েছে, শুনেছো নাকি? কেউ না কেউ তো শুনেছো? প্রচুর হয় স্যার, আমাদের এখানে হ্যাঁ, প্রচুর হয়। তো তোমাদের এইখানে কোথায় এটা বলো তো? স্যার মানে এই যে বাসার পাশে যে ট্রান্সফরমার গুলা না সেটআপ না করা না, থাকে, সেটা তো ঠিক আছে, সেটা ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি বলছি যে কোন অঞ্চলে, কোথায়, কোন শহরে আমরা বা হচ্ছে ফরিদপুর অঞ্চলে থাকি, ফরিদপুর শহরে। কোথায়? ফরিদপুরে। ফরিদপুরে। আচ্ছা, হ্যাঁ, এইটার কারণটা হচ্ছে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম এই জন্য যে এটা ঘটে কি, আমাদের যে ট্রান্সফরমার গুলো আছে, এই যে পোল মাউন্টেড ট্রান্সফরমার, এটা ডিস্ট্রিবিউশন লাইনগুলো 11 কেভিতে রান করছে, হ্যাঁ, আর জায়গায় জায়গায় এখানে ট্রান্সফরমার বসিয়ে এটাকে স্টেপ ডাউন করে এখানে 400 ভোল্ট বানানো হচ্ছে, এটা হচ্ছে 0.4 কেভি। এই ট্রান্সফরমার গুলা ফুটার শব্দ শুনতে পাই আমরা। এটা কোথায় থাকে? এই ট্রান্সফরমার গুলা কিন্তু আমাদের ওই পাড়ায়, রাস্তায়, আশেপাশে পোল মাউন্টেড ট্রান্সফরমার। এক একটা ট্রান্সফরমার হয়তো 150, 200 বা 250 কেভিয়ার ট্রান্সফরমার, মস্ত বড় ট্রান্সফরমার না, 250 কেভিয়ার। তো এখানে যেটা হয়, একটা হচ্ছে যে ট্রান্সফরমার গুলা ক্রমাগতভাবে ওভারলোড হতে থাকে। ধরো এই ট্রান্সফরমার বসিয়েছে, তারপর 2 বছরের মধ্যে এখানে পাড়ায় 5টা 6তলা বিল্ডিং হয়ে গেল, তাহলে যে লোড ছিল এখন লোড বেড়ে গিয়েছে, আমার ট্রান্সফরমারের লোডটা হয়তো এক্সিড করে যাচ্ছে। তাহলে ওভারলোড হলে এটা কন্টিনিউয়াসলি তার হিটিং হতে থাকলে তার ইনসুলেশনের একটা ব্রেকডাউন এখানে স্লোলি হতে থাকে, এবং এক সময় এই ইনসুলেশন ব্রেকডাউন হয় ট্রান্সফরমারের ভেতরে আমার এই যে ট্রান্সফরমার কেসিং,
ট্রান্সফরমারের ভেতরের উইন্ডিং গুলো কিন্তু এই ভেতরে থাকে, এইখানে উইন্ডিং গুলো আছে, এইখানে এই উইন্ডিং গুলো থেকে শর্ট সার্কিট হয়ে ধাম করে এখানে শর্ট সার্কিট হচ্ছে, ইনসুলেশন ব্রেকডাউন হচ্ছে, শর্ট সার্কিট ইনসুলেশন ব্রেকডাউন হচ্ছে, এখানে তেলটা ব্রেকডাউন ঘটিয়ে এখানে আর্কিং হচ্ছে এবং এই ইয়েতে কি বলে ট্রান্সফরমারের বডির সাথে। অনেক সময় এটা একবার ফল্ট হলেও তারপরে আবার চলতে থাকে, কোনো অসুবিধা নেই, একবার মাত্র আর্কিং হলো, অনেক সময় এটা একদম পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে। সো টেম্পারেচার রাইজ is a very important item, very important parameter for transformer operation. স্যার হ্যাঁ স্যার ট্রান্সফরমার ওভারলোডিং প্রবলেমটা কিভাবে সলভ করে? ওভারলোডিং দূর করার উপায় তো হচ্ছে তোমাকে এখানে হায়ার ক্যাপাসিটি ট্রান্সফরমার দিতে হবে, অথবা এখানে প্যারালাল, ধরো এইখানে যেটা দেখাচ্ছিলাম এটা একটু ক্লিয়ার করে যদি দেখাই, এই পুরোটা মুছে দিলাম, ওকে। এই ধরো আমার 11 কেভি ফিডার সাবস্টেশন থেকে বের হয়েছে, এইখানে হয়তো আমার এই ছোট ট্রান্সফরমার বসিয়ে আমাদের হয়তো পাড়ার 3টা গলিতে এটা গিয়েছে। এখন লোড বেশি হয় যে এটা ওভারলোড হয়ে যাচ্ছে, একটা উপায় হচ্ছে এই ট্রান্সফরমারটাকে রিপ্লেস করে হায়ার ক্যাপাসিটি ট্রান্সফরমার দেয়া, আরেকটা উপায় হচ্ছে যে এইখানে আরেকটা ট্রান্সফরমার বসানো, ঠিক আছে। আরেকটা উপায় হচ্ছে যে হয়তো এইখানে আরেকটা ট্রান্সফরমার বসিয়ে, হ্যাঁ, এই দিকের পাড়ার এই দিকটাকে এই দিক থেকে সাপ্লাই দেওয়া, তার মানে এইটাকে ডিসকানেক্ট করে দিয়ে অন্য দিক থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া, অনেক উপায় আছে। হ্যাঁ, এটা সিম্পল ইঞ্জিনিয়ারিং ডিসিশনের ব্যাপার। স্যার কোনো কারেক্টিং ডিভাইস দিয়ে কি এটা করা যায়? না না, কেন, লোড তো লোড, এটা তো মেগাওয়াট বা কিলোওয়াট তো তোমার ফ্লো করছেই। এখন এই যদি আমার যে ট্রান্সফরমার ব্যবহার করছি, আমার যে কন্ডাক্টর ব্যবহার করছি, এটার তো একটা থার্মাল লিমিট আছে, যদি কারেন্টটা তার চেয়ে বেশি ফ্লো করে এটা তো হিটিং হবে, এটা তো ঠেকানোর কোনো উপায় নেই। তাহলে আইদার আমাকে ওই ইকুইপমেন্টটাকে রিপ্লেস করে হায়ার রেটিং ব্যবহার করতে হবে, অথবা প্যারালাল আরো ইকুইপমেন্ট দিতে হবে, অথবা অন্য পথে পাওয়ারটা সাপ্লাই দিতে হবে। স্যার জি স্যার। বলো। স্যার ওই যে ও যেটা বললো মানে শান্ট ক্যাপাসিটর বা এরকম যে আমরা আগের চ্যাপ্টার গুলোতে দেখেছি, মানে এইটা ট্রান্সফরমারের এই ওভারলোডিং এর ক্ষেত্রে কি ইফেক্ট ফেলে, এটা কিভাবে ভূমিকা রাখে? ক্যাপাসিটরটা আসলে ওভারলোডিং দূর করতে পারবে না, কারণ খেয়াল করে এটা হচ্ছে রিয়েল পাওয়ারটাই হচ্ছে আসল। ক্যাপাসিটর ব্যাংক আমরা ব্যবহার করি, তার কারণটা হচ্ছে যে এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা এখানে, এটা তো আমরা আগে আলোচনা করেছি, এক বাস থেকে আরেক বাসের রিঅ্যাক্টিভ পাওয়ার কি সহজে ফ্লো করে, ভোল্টেজ ম্যাগনিটিউডের পরিবর্তনের সঙ্গে এটা সম্পর্কিত। ফলে রিঅ্যাক্টিভ পাওয়ার লোকালি সাপ্লাই দিতে হয়। এখন যদি দেখা যায় রিঅ্যাক্টিভ পাওয়ার আমি ঠিকমতো সাপ্লাই দিতে পারছি না, তাহলে কিন্তু ভোল্টেজটা ড্রপ করে যায়। সেই জন্য ক্যাপাসিটর ব্যাংক লাগিয়ে ওই ভোল্টেজটাকে একটু পুশ করা হয়, বুঝতে পারছো? ওটা কিন্তু ওভারলোডিংটা বিশেষ কোনো দূর করতে পারবে না। রিঅ্যাক্টিভ কারেন্টের একটা পার্ট ট্রান্সফরমার দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো আসলে 400 ভোল্টে এসে ক্যাপাসিটর বসাই না, আমরা 11 কেভিতে বা 33 কেভিতে বসাই। ফলে আমাদের বসাতে হবে এইখানে, এই গোড়ায় এইখানে বসাতে হবে, অথবা এই সাবস্টেশনে বসাতে হবে, এইভাবে আমরা সাধারণত বসাই, ঠিক আছে। ফলে ওটা রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশনের কাজটা করবে। রিয়েল পাওয়ার যখন ডিমান্ডটা বেড়ে যাবে, রিয়েল পাওয়ারকে তো তুমি ক্যাপাসিটর দিয়ে তো সাপ্লাই দিতে পারছো না, পারছো কি? সুতরাং ওটার জন্য তোমাকে ইকুইপমেন্ট রিপ্লেস করতে হবে, অথবা প্যারালাল দিতে হবে ইত্যাদি। তো আমরা তারপরে ধরো ইনস্টেবিলিটি, এটা আমাদের পাওয়ার সিস্টেম 2 কোর্সে আমরা এই বিষয়গুলো আলোচনা করি, এখানে আলোচনা করছি না। তো ইনস্টেবিলিটির জিনিসগুলো আমার পাওয়ার সিস্টেমে অ্যাবনর্মাল কন্ডিশন, এরকম আরো বহু কন্ডিশন আছে, সব আমি আলোচনা করার এখানে সুযোগ নেই। এখানে উদাহরণ হিসেবে কয়েকটা অ্যাবনর্মাল কন্ডিশনের কথা বললাম আর ফল্টের কথা বললাম। আমাদের মূল ফোকাস হচ্ছে কিন্তু রিলেইং। তাহলে রিলেইংটা কি? প্রোটেক্টিভ রিলে, these are the devices, these are the last line of defense for electrical system. এর কাজ কি? To quickly identify and isolate fault, এটাই হচ্ছে তার কাজ। আইসোলেট করার কাজটা রিলে নিজে করে না, আইসোলেট করার কাজটা সে তার মাসল সার্কিট ব্রেকারকে দিয়ে করায়।
ঠিক আছে, কিন্তু আইডেন্টিফাই করাটা সার্কিট ব্রেকার করতে পারে না, এই কাজটা একমাত্র রিলে করে। আচ্ছা, রিলে এই যে কাজ করবে, এখন রিলে শুনলে মনে হবে যে এটা রিলের কাজ, তাহলে শুধু মনে হয় প্রোটেকশনের জন্য, তা কিন্তু না। ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা পরে পাবে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে দেখবে যে এখানে বহু রকম রিলে আছে। প্রোটেকশনের জন্য যেরকম রিলে আছে, রেগুলেটিং এর জন্য এখানে রিক্লোজিং, সিনক্রোনিজম চেক, সিনক্রোনাইজিং এইসবের জন্য আছে, মনিটরিং এর জন্য আছে, অক্সিলারি রিলে আছে, নানা রকম রিলে আছে। সুতরাং এই ধরা যাক, এই যে অনেক সময় হয় কি, ঢাকাতেও তো আছে অনেক শপিং মলে, যে দরজার সামনে গেলে কাচের দরজাটা, স্লাইডিং ডোরটা স্লাইড করে ওপেন হয়ে যায়। হ্যাঁ, তোমাকে ডিটেক্ট করে ওপেন করে দিচ্ছে, তুমি ঢুকে যাচ্ছ। আচ্ছা, এই যে ওপেন করে দিচ্ছে, তার মানে কোন একটা মোটরকে তো তাকে চালাতে হচ্ছে না? তাহলে মোটরটাকে যে চালাবে, একটা সুইচকে তাহলে অপারেট করতে হচ্ছে। এখন এই সুইচটা আসলে বেসিক্যালি একটা রিলেকে দিয়ে, কেননা ওই যে ডিটেকশনটা হচ্ছে, অত যে ডিটেক্টরটা ব্যবহার করা হচ্ছে, হয়তো একটা ইনফ্রারেড ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে, অত মিলিভোল্টে একটা সিগন্যাল দিচ্ছে মাত্র। ওই সিগন্যাল দিয়ে তো মানে কোনো একটা মোটরকে তো অপারেট করা যাবে না। ওই সিগন্যাল দিয়ে একটা রিলেকে কেবলমাত্র, এখানে হয়তো মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে একটা রিলেকে অপারেট করা যাবে। রিলে তখন হচ্ছে একটা সিম্পল একটা কয়েল আর একটা টাইনি সুইচ, এই কয়েলটা একটা সুইচকে এইখানে টেনে ক্লোজ করে দেয়। ক্লোজ করে দিলে এখানে হয়তো একটা ডিসি সাপ্লাই আছে, আর এখানে আছে আমার মোটরটা। যখন এই রিলেটা ক্লোজ করে দিচ্ছে, সাথে সাথে আমার এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, মোটরটা কাজ করছে। আমি ওভারলি সিম্পলিফাইড ওয়েতে জিনিসটা দেখাচ্ছি, কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে রিলে তাহলে শুধু প্রোটেকশনের কাজে না, নানা কাজে রিলে ব্যবহার করা হয়, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে শুধুমাত্র প্রোটেক্টিভ রিলে, অন্য কিছু না। ইন্ট্রোডাকশন টু অনলি প্রোটেক্টিভ রিলে। অন্যান্য রিলে নিয়ে সামান্য কথা আছে, পরে দেখে নিও। তো কনসেপচুয়ালি একটা প্রোটেক্টিভ রিলেকে আমরা এইভাবে ডিফাইন দেখাতে পারি কি, এখানে একটা রিলে ইনপুট, এই রিলে ইনপুটটা কি আসতে পারে কারেন্ট ট্রান্সফরমার, ভোল্টেজ ট্রান্সফরমার। এখানে রিলেতে নানা রকম সেটিং ইনপুট হিসাবে দেয়া যায়। যেমন ধরা যাক, একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে আমি দিতে চাই যে কারেন্ট এত গেলে এটাকে তুমি ফল্ট হিসাবে বিবেচনা করবা, তাহলে তো সেই ইনফরমেশনটা তো রিলেকে দিতে হবে, সেটা একটা সেটিং। তাহলে এই সেটিং ইনপুট এখানে থাকছে। বা ওই যে বললাম যে একটা প্রক্সিমিটি সেন্সর দেখে, বা ইনফ্রারেড সেন্সর একজনকে আইডেন্টিফাই করছে, সুতরাং দরজা খুলে দিচ্ছে, তো সেইগুলা থেকে ইনপুটগুলা রিলেতে আসবে। তাহলে রিলের ইনপুট হচ্ছে কারেন্ট ম্যাগনিটিউড, ভোল্টেজ ম্যাগনিটিউড, অ্যাঙ্গেলও এটা হতে পারে, ফেজ অ্যাঙ্গেলটাও ইনপুট হিসাবে আসতে পারে, এবং আদার ইনফরমেশন রিলেতে ইনপুট হিসাবে দেওয়া হচ্ছে। রিলেতে এরপর এই ইন্টারনাল ইনফরমেশন প্রসেসিং হবে, ক্যালকুলেশন হবে, কম্পারিজন হবে, তারপরে তার বেসিসে সে একটা আউটপুট দিল। আউটপুটটা হচ্ছে বেসিক্যালি ট্রিপ সিগন্যাল। আর অ্যানাউন্সিয়েশনটা হচ্ছে মানে ঘোষণা, হয়তো কোনো বাতি জ্বলছে, অথবা কোনো রেকর্ডেড একটা ভয়েস হচ্ছে, অথবা একটা অ্যালার্ম বেজে উঠলো, ইত্যাদি। তাহলে এই রিলে আউটপুটটা এখানে বের হচ্ছে, এবং রিলে আউটপুট থেকে হয়তো আমার সিস্টেম ব্রেকারে এটা সিগন্যালটা যাচ্ছে, ব্রেকারটা ওপেন হচ্ছে, অথবা অ্যানাউন্সিয়েশন সিস্টেমের মাধ্যমে হয়তো কোনো ঘোষণা বা ইত্যাদি প্রচার করছে, ইত্যাদি এখানে হচ্ছে। এটা হচ্ছে কনসেপচুয়াল ডায়াগ্রাম। আচ্ছা, এটা দেখলে মনে হবে যে সিগন্যাল নিয়ে এসে ইনফরমেশন, সে তো তাহলে এখানে আবার প্রসেসিং করছে, নিশ্চয়ই এখানে তাহলে একটা কম্পিউটার বসে আছে, বা একটা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বসে আছে। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার বেসড রিলে তো আছেই, কিন্তু এটা তো সেদিনকার কথা। আর আমাদের পাওয়ার সিস্টেম তো মানে 150 বছর ধরে দুনিয়া জুড়ে চালু হচ্ছে। গত 100 বছর ধরে রিলে তার রাজত্ব করছে, সার্কিট ব্রেকার সহ। তাহলে তখন কি হতো, বা এখনো সেখানে কি হয়? সব জায়গায় এই মাইক্রো কন্ট্রোলার আমরা ব্যবহার করি না, দরকারও নাই। আমরা ইলেকট্রোমেকানিক্যাল রিলে ব্যবহার করতে পারি, সলিড স্টেট রিলে ব্যবহার করতে পারি, যেখানে কোনো কম্পিউটেশনের দরকার নেই। একটা অপেম দিয়েও তো আমরা কম্পারিজন করতে পারি, একটা সিগন্যাল তৈরি করতে পারি, তাই না? সুতরাং
লজিক ইমপ্লিমেন্টেশনটা নট নেসেসারিলি একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা হচ্ছে, এটা ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম হতে পারে অথবা এই সলিড স্টেটও হতে পারে। এটা হচ্ছে মানে কনসেপচুয়াল ডায়াগ্রাম হিসেবে জিনিসটাকে দেখতে হবে। ওকে, তাহলে এই গোটাটা মিলে হচ্ছে আমাদের রিলেটা। ইনপুট নিবে, প্রসেস করবে, আউটপুট দিবে। এই ইনপুট নেয়ার জন্য সিটিপিটি এই দুইটাই লাগবে, তার সঙ্গে এই আদার ইনফরমেশন সেটিং এটা যাবে, আউটপুটটা যাবে সিস্টেম ব্রেকারে, পাওয়ার সিস্টেম প্রোটেকশনে তো ব্রেকারেই যাবে। আচ্ছা, এখন এই যে রিলে এবং ব্রেকারের সম্পর্কটা কিরকম, এটা খুব মোটা দাগে একটা সিম্পল একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা দুটো বাস আছে, মাঝে কি একটা ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে এখানে একটা ফল্ট হলে এখানে হাই কারেন্ট যাবে, এইভাবে একটা হাই কারেন্ট ফ্লো করছে। তাহলে এখানে একটা সিটি আছে, এখানে একটা পিটি আছে। সিটি পিটি দুইটাই ইনফরমেশন দিচ্ছে রিলেকে। রিলে বুঝতে পারবে যে এখানে ফল্ট হয়েছে, সে তখন এই ট্রিপ সিগন্যালটা সার্কিট ব্রেকারকে দিবে, সার্কিটটাকে কেটে দিবে। ব্যাস হয়ে গেল। তাহলে হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? ওকে, কারোর মাইক্রোফোন টার্ন অন আছে, একটু বন্ধ করে দাও। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক প্রোটেকশনটা, সিস্টেমটা, টপোলজিটা এরকম। এইখানে মানে পাওয়ার সিস্টেম প্রোটেকশনে কোর্সে গেলে দেখবে যে এখানে দেয়ার ইজ সো মাচ টু নো অ্যান্ড লার্ন। এখন এই রিলে আমরা দেখছি সিটি এবং পিটি থেকে সিগন্যালটা নিচ্ছে। তাহলে সাধারণভাবেই মনে হবে অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি মানে তো হচ্ছে এই সিগন্যাল দুটোই, ভোল্টেজ এবং কারেন্ট সিগন্যাল। এখন দেখো, আমরা এই যে পড়ে এসছি, একটা যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তাহলে কি জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স তিনটা কারেন্টই ফ্লো করে, ঠিক কি না? যদি শুধু ডাবল লাইন ফল্ট হয় তাহলে কি শুধু পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করছে, জিরো সিকোয়েন্স কিন্তু না। তাহলে একটা আর্থ ফল্ট হয়েছে কিনা এইটা বোঝার জন্য রিলেকে জিরো সিকোয়েন্স কারেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি জিরো সিকোয়েন্স কারেন্টটা ফ্লো করে সে বুঝতে পারবে যে দেয়ার ইজ আ আর্থ ফল্ট, অথবা দেয়ার ইজ সার্টেন আনব্যালেন্স ইন দ্য সিস্টেম, যেখানে যার ফলে এখানে জিরো সিকোয়েন্স কারেন্টটা ফ্লো হচ্ছে। ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি সাম আর্থ কানেকশন এট সাম পয়েন্ট। তো এই যে ডিফারেন্ট, আবার ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে আমরা দেখছি যে পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স তিনটাই ফ্লো হচ্ছে। কিন্তু খেয়াল করো, যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় সেক্ষেত্রে আমার জিরো সিকোয়েন্স কারেন্টের পাথের ইম্পিডেন্সটা কি, আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে সেইখানে জিরো সিকোয়েন্স কারেন্টের পরিমাণটা কি দাঁড়াবে? লাইন টু গ্রাউন্ড হলে কি হয়, আমার প্রত্যেক তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক সিরিজে, আর ডাবল লাইন টু গ্রাউন্ড হলে তিনটা কিন্তু প্যারালাল, ফলে কারেন্টের কিন্তু তারতম্য আছে। তো নানাভাবে এগুলাকে আইডেন্টিফাই করা সম্ভব, রিলেকে এই কাজটা করতে হয়। আচ্ছা, এই রিলে বেসিক্যালি দে অপারেট বাই ভার্চু অফ কারেন্ট এন্ড ভোল্টেজ সাপ্লাইড টু দেম। যে সিগন্যালটা পাচ্ছে সেটা ভিত্তিতেই সে কিন্তু অপারেট করে। তো এই ক্ষেত্রে এই যে কারেন্ট এবং ভোল্টেজ, এখানে ফল্ট না হলেও, এই ফল্ট যদি নাও হয় তাহলেও তো কারেন্ট এবং ভোল্টেজ সিগন্যাল সে পাচ্ছে, কন্টিনিউয়াসলি পাচ্ছে, তাই না? তো সে এখানে ইন্ডিভিজুয়াল অর রিলেটিভ চেঞ্জেস ইন দিস কোয়ান্টিটিজ ভোল্টেজ এন্ড কারেন্ট, তার ভিত্তিতে কিন্তু ইট ক্যান ডিটেক্ট প্রেজেন্স অফ ফল্ট, টাইপ অফ ফল্ট, অ্যান্ড ইভেন ফর সাম রিলেজ লোকেশন অফ ফল্টটাও সে মোটামুটি বলতে পারে কোথায় হয়েছে। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা একটাই স্পেশাল রিলে ব্যবহার করি, ইম্পিডেন্স রিলে, যে বুঝতে পারে যে ফলটা এই মাথায় হয়েছে নাকি এই জায়গায় হয়েছে নাকি এই জায়গায় হয়েছে, কাছাকাছি হয়েছে, এটা কিন্তু সে বুঝতে পারে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে রিলে দেখতে পারে কতটুকু, এই সিটি থেকে তার সামনে যেটা সে দেখতে পাচ্ছে, ঠিক আছে? ফলে রিলের পজিশনটা আসলে এই সিটিটা এবং পিটির পজিশনটা এটাকে ডিটারমিন করে দেয়। তো তাহলে ডিফারেন্ট টাইপস অফ ফল্ট আমরা দেখছিলাম, এবং রিলে এই কারেন্ট ভোল্টেজ সিগন্যাল থেকে ডিফারেন্ট টাইপ অফ ফল্টটাকে আইডেন্টিফাই করতে পারে। আমরা আসলে
ওই জিনিসগুলার ডিটেইলে কিন্তু আমরা যাচ্ছি না। ওগুলা ইন্টারেস্টিং অনেক কিছু আছে। তো আমি অন্যভাবে যদি প্রশ্ন করি যে একটা আমি কারেন্ট এবং ভোল্টেজ সিগন্যাল নিলাম, এখানে কি কি ইনফরমেশন এখানে আসলে আছে? কারেন্ট এবং ভোল্টেজ সিগন্যাল, এরকম সিগন্যাল আমি পাচ্ছি, কিন্তু এখানে এই সিগন্যালে কি কি ইনফরমেশন কন্টেইন করছে কেউ কি বলতে পারো? কোনটা স্যার? একটা সিগন্যালে, একটা কারেন্ট সিগন্যালে কি কি ইনফরমেশন আছে? আমি স্যার কারেন্ট সিগন্যালে হচ্ছে এটার মানে অ্যামপ্লিটিউডের ইনফরমেশনটা, ফেজের ইনফরমেশনটা, আর হচ্ছে ওইটার মানে ফ্রিকোয়েন্সি টার্ম যেটা, মানে এই তিনটা ইনফরমেশন রাইট, ক্রিয়েট করছে। এই তিনটা আছে। এখন আমরা এইখানে আরো কিন্তু ইনফরমেশন, সেকেন্ডারি ইনফরমেশন ডিরাইভ করে নিতে পারি। একটা হচ্ছে তো ম্যাগনিটিউড তুমি বললা, ফ্রিকোয়েন্সি বললা, ফেজ বললা। ফেজ অ্যাঙ্গেল যখনই বলি তখন কিন্তু একটা রেফারেন্স লাগবে, জি স্যার। কোন একটা রেফারেন্সের বলাতে। তো আমরা একটা ভোল্টেজকে রেফারেন্স হিসেবে নিই, সেই আলোচনা আমি করবো না, কেননা সেগুলো একটু অ্যাডভান্স ইয়ে। এছাড়াও আমি এখানে ডিউরেশনটা তো আমি বলতে পারি যে একটা কারেন্ট বেড়ে গিয়েছে কতক্ষণ ধরে এই হাই কারেন্ট ফ্লো করছে, সেটা এখান থেকে আমি বলতে পারি, ঠিক কিনা? আমরা রেট অফ চেঞ্জ এটাকে কিন্তু আমরা বুঝতে পারবো। ধরা যাক আমার এই সিগন্যালটাকে আমি যদি এখানে এটা 50 হার্জ সিগন্যাল, আমি যদি এটাকে হাই ফ্রিকোয়েন্সিতে ধরা যাক 500 হার্জে যদি আমি স্যাম্পলিং করি বা 1 কিলো হার্জে যদি স্যাম্পলিং করি, তাহলে এই কারেন্টটা সাডেনলি যদি বেড়ে যায় এটাকে কিন্তু আমি বুঝতে পারবো। তাহলে রেট অফ চেঞ্জটা আমি এখানে বের করতে পারি, ম্যাগনিটিউডের রেট অফ চেঞ্জ কি হলো, অথবা রেট অফ চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু আমি বের করতে পারি। তাহলে এটা কিন্তু সেকেন্ডারি ইনফরমেশন, রাইট? আমাকে এই পাস্ট এবং প্রেজেন্ট এই ডাটাগুলাকে ভিত্তিতে আমাকে ডি বাই ডিটিটা করে নিতে হবে। আরেকটা হচ্ছে ডাইরেকশন অর অর্ডার অফ চেঞ্জ। ধরা যাক কারেন্ট যাচ্ছিল একদিকে, সাডেনলি কারেন্ট চেঞ্জ হলো অন্যদিকে। তার মানে ওই যে একটা জেনারেটরের ক্ষেত্রে কি হবে, এই জেনারেটরটা এইদিকেই তো কারেন্ট যাওয়ার কথা, যদি আমার সিটি দেখতে পাই যে কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে জেনারেটরের প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে একটা খুব সাধারণ একটা প্রশ্ন করি, এটা তো অল্টারনেটিং কারেন্ট, তাহলে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলো, এটা আবার কেমন কথা? কেউ কি বলতে পারো? হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট মানে ওইটা তো স্যার মানে যেটা হচ্ছে যে যে কারেন্ট ক্যারি করছে যেই মানে ইয়াগুলা কারেন্ট ক্যারিয়ারটা, সেটার অসিলেশনটা ডিফারেন্ট দিকে হচ্ছে। আর এটা তো আপনার স্যার সার্কিটের নোডের রেসপেক্টে ডিফারেন্ট সাইডে আর কি, মানে কারেন্টের ফ্লোটা দুইটা কি স্যার ডিফারেন্ট কনসেপ্ট না? আমার সিটি কিভাবে বুঝবে কারেন্ট এদিক থেকে ওদিকে না ওদিক থেকে এদিকে যাচ্ছে? সব ফ্লাক্সের ডিরেকশন। এই ফ্লাক্সের ডিরেকশনটা সিটি কি বুঝতে পারবে চেঞ্জ হয়েছে কিনা? নাকি আলাদা কোনো সেন্সর লাগবে, না কোনো বুদ্ধি লাগবে? স্যার ট্রান্সফরমারের দুই সাইডে তো মানে ভোল্টেজ কারেন্টের রেফারেন্সটা মানে ভিন্ন ভিন্ন, তো সেটা থেকে কি সিটি সেন্স করতে পারবে না? না, ওটা তুমি সেন্স করতে পারবা, এদিক থেকে ওদিকে গেলে, ওদিক থেকে এদিকে গেলে, এটা দেখে তুমি বুঝতে পারছো। সিটি কিভাবে বুঝবে? ফ্লাক্সের চেঞ্জ হলো বুঝলাম, হ্যাঁ, কারেন্টটা উল্টো দিকে গেল বুঝলাম, কিন্তু তাতে করে সিটি তো ডাম্প একটা ডিভাইস। ও বুঝবে না। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আসলে দেখো, যখন বলি আমরা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, দিস ইজ এ ভেক্টর, নট এ স্কেলার কোয়ান্টিটি, রাইট? ফেজের কথা যখন বলছি আমরা, দ্যাট মিন্স দিস ইজ এ ভেক্টর। তাহলে কোনো একটা রেফারেন্সের বরাতে আমার কারেন্টটা এই ডিরেকশনে ছিল, হয়তো আমি একটা ভোল্টেজের এগেনস্টে দেখছি, কারেন্টটা এই ডিরেকশনে ছিল, কারেন্টটা সাডেনলি যদি 180 ডিগ্রি উল্টো ডিরেকশনে চলে যায় ভোল্টেজের রেসপেক্টে, তাহলে আমি বুঝবো যে এখানে একটা 180 ডিগ্রি শিফট হয়েছে। বোঝা গেল কি? তাহলে কারেন্টের ডিরেকশনের কথা যখন আমি বলছি বা রিভার্স পাওয়ারের কথা বলছি, পাওয়ার ফ্লো জেনারেটর থেকে লোডে হবে, এটা তো আমরা বুঝি সহজাত বুদ্ধি দিয়ে, কিন্তু ম্যাথমেটিক্যালি এটাকে আসলে কিভাবে বুঝবো আমরা?
এদিক থেকে এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে কেন, লোড থেকে কেন জেনারেটর দিকে পাওয়ার ফ্লো হবে না, বা হচ্ছে না, হচ্ছে কিনা না এটা আমরা কিভাবে বুঝবো? কেউ যদি বলে না ওই লোড থেকে জেনারেটর পাওয়ার ফ্লো হচ্ছে, আপনি কিছু জানেন না, এখন বোঝাও। তো বেসিক্যালি এই যে ফ্লোয়ের ডিরেকশনটা আমরা যখনই বলছি, মাথায় রাখতে হবে দিস ইজ এ ভেক্টর। তাহলে কোন একটা রেফারেন্সের বরাতে তার ফেজ শিফট হলো কিনা সেটা দেখে কিন্তু আমরা বলতে পারি যে ডিরেকশনের কোনো চেঞ্জ হলো কিনা না। আরো আছে, আমরা এই যে কারেন্ট সিগন্যালটা নিচ্ছি, এখানে যদি হারমোনিক্স থাকে তাহলে এই হারমোনিক্সটা আমরা ডিটেক্ট করতে পারি। এখন দেখো হারমোনিক্সটা অনেক ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরো একটা ট্রান্সফরমারকে, আনলোডেড ট্রান্সফরমারকে সহসা যদি আমরা এখানে লোডিং করি, কি হয়, বা একটা ট্রান্সফরমারকে এনার্জাইজ করি, ইনিশিয়াল রাশ অফ কারেন্ট হয় না? পড়েছো তো এটা, তাই না? ট্রান্সফরমারে ইনিশিয়াল রাশ অফ জি কারেন্ট স্যার, শুনেছো তো এটা? ইনরাশ কারেন্টটা। জি রাইট, স্যার। ইনরাশ কারেন্ট। তাহলে এই ইনরাশ কারেন্টটা তো তার রেটেড কারেন্টের তো কয়েক গুণ বেশি। জি স্যার। তখন আমার যদি রিলের সেটিংটা তো বলবে যে এটা তো ফল্ট হয়ে গিয়েছে, এবং সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকার ট্রিপ করে দিবে। বিপদ কি হবে? আমার এখানে একটু আমি ক্লিয়ার করে নেই, আমার এখানে সার্কিট ব্রেকার থেকে এই এই কি বলে জেনারেটর থেকে, ধরো এই জেনারেটর তো আসলে লো ভোল্টেজে জেনারেট করে, তারপরে একটা ট্রান্সফরমার থাকে, হ্যাঁ, এই ট্রান্সফরমার থাকে। তো যখনই আমি এই ট্রান্সফরমারটাকে ক্লোজ করতে চাইবো, ইনরাশ কারেন্ট হবে আর সাথে সাথে এটাকে ট্রিপ করে দিবে, আমি কখনোই ট্রান্সফরমারটাকে ক্লোজ করতে পারবো না। এই সমস্যা কিন্তু প্র্যাকটিক্যাল সমস্যা, বুঝতে পারছো? তো তাহলে এটাকে একদিকে আমার প্রোটেকশন দিতে হবে, আবার প্রোটেকশনটা যাতে ওই সময় বুঝতে না পারে যে এটার আসলে অ্যাক্ট করা ঠিক হবে না, সেটা ঠেকানোর উপায় কি? সেটা হচ্ছে হারমোনিক্স। সেটা হচ্ছে ইনরাশ কারেন্ট, যেটা ইনরাশ ট্রান্সফরমারের ইনরাশ কারেন্টে সেকেন্ড হারমোনিকটা খুব প্রমিনেন্ট থাকে, খুব বেশি থাকে। তাহলে সেকেন্ড হারমোনিকটা আমি যদি আলাদা করে বের করে নিতে পারি 100 হার্জের, এবং সেই সেকেন্ড হারমোনিকটা দিয়ে আমরা যদি এখানে একটা সেকেন্ড হারমোনিক, মানে টোটাল কারেন্টের সেকেন্ড হারমোনিকের অংশগ্রহণ বেশি, তো আমরা যদি সেকেন্ড হারমোনিকটাকে ফিল্টার করে আমরা রিলেতে দিতে পারি, বা সেকেন্ড হারমোনিকটাকে যদি ব্লক করতে পারি, তাহলে আমার রিলে কিন্তু এখানে ইয়ে করবে না, অপারেট করবে না। ফলে হারমোনিক্সটা ডিটেক্ট করা অনেক জায়গাতে খুব জরুরি। তারপরে তো রেশিও। আচ্ছা দেখো, এই যে ভোল্টেজ ম্যাগনিটিউড এবং কারেন্ট ম্যাগনিটিউড দুটোই আমরা পেয়েছি। এইখানে যদি একটা ফল্ট হয়, ফল্ট হলো এইখানে, তাহলে কি হবে? আমার জেনারেটরের, একটু ক্লিয়ার করি, আমার জেনারেটর থেকে ফল্ট কারেন্ট ফ্লো করবে। জেনারেটর থেকে ফল্ট কারেন্ট, হাই ফল্ট কারেন্ট ফ্লো করলে কি হবে? জেনারেটরে ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হবে। ড্রপ হলে আমার এই যে বাসের ভোল্টেজ, এই ভোল্টেজটা কমে যাবে। বাস ভোল্টেজটা কমে যাবে না? কমে যাবে, কেননা হাই কারেন্ট যাচ্ছে বলে জেনারেটরের ইন্টারনাল ড্রপ হচ্ছে, সুতরাং বাস ভোল্টেজটা কমে গেল। এদিকে হাই কারেন্ট যাচ্ছে, বাস ভোল্টেজ কমে গেল, আর কি হলো? কারেন্টের অবস্থা কি হলো? কারেন্টটা কিন্তু বেড়ে গেল। তাহলে আমার এই পিটিতে আমরা পাচ্ছি ভোল্টেজটা কম আর কারেন্ট বেশি। এখন আমি যদি ভি বাই আই করি, ভোল্টেজ কম কারেন্ট বেশি, তাহলে এখানে এই রেশিও থেকে একটা জেড আমরা পাচ্ছি না? ভি বাই আই মানেই তো জেড। তাহলে একটা ইম্পিডেন্স, এজ ইফ আমরা সিটিপিটির এই সিগন্যাল দুটার রেশিও কোনোভাবে নিলেই আমরা এজ ইফ এই লোকেশন থেকে ইম্পিডেন্সটা দেখতে পাবো। এখন ইম্পিডেন্সটা যখন আমার এখানে ভোল্টেজ কম কারেন্ট বেশি, তার মানে ইম্পিডেন্সটা কমে যাচ্ছে। ইম্পিডেন্সটা যখন কমে যাচ্ছে তখন আমি বুঝবো যে কোনো একটা সমস্যা হয়েছে। নর্মাল অবস্থায় কি হবে? এখানে কারেন্ট যাচ্ছে, এখানে ভোল্টেজ আছে, ভোল্টেজটা ভালো আছে, কারেন্টটাও রেটেড আছে, ইম্পিডেন্সটা সে যে লেভেলে দেখবে, ফল্ট হলে ইম্পিডেন্সটা তার চেয়ে নিচের লেভেলে দেখবে। বোঝা গেল? তাহলে এটা থেকে ইম্পিডেন্স মেজার করে বোঝা যায় ফল্ট হয়েছে কিনা না। আরেকটা হচ্ছে, ফল্ট যদি এখানে না হয় দূরে হয়, তাহলে কি হবে? ফল্টের পাথ ইম্পিডেন্সটা বেশি, ফলে ফল্ট কারেন্ট একটু কম হবে, তার ফলে ইন্টারনাল ড্রপটা কম হবে। ফলে আমার এই ভোল্টেজটা সে কমবে, কিন্তু আগের মতো কমবে না। তাহলে ভোল্টেজটা যে লেভেলে থাকবে, কারেন্টটা, ভোল্টেজটা আগের মতো কমেনি, কারেন্টটা আগের মতো বাড়েনি। ফলে জেড এইবার যা পেলাম আমরা, সেটা ফল্ট যদি এইখানে হয় তার তুলনায় এই জেডটা বেশি। তাহলে জেড মেজার করে কিন্তু আমি বলতে পারবো ফল্ট কাছে হয়েছে নাকি দূরে হয়েছে।
বোঝা গেল? তাহলে এই যে কথাটা আমরা বলেছি, লোকেশনটার কথা এর আগে বলা হয়েছে। এই যে আচ্ছা, লোকেশনটা এখানে অন্য কোথাও আমি বলেছি। লোকেশন আইডেন্টিফিকেশনটা কিন্তু আমি রিলে দিয়ে করতে পারি। অলরাইট, আমরা এই যে লোকেশন অফ ফেলিওর, এটা কিন্তু পার্টিকুলার রিলে দিয়ে করতে পারি, সব রিলে করতে পারবে না। তাহলে আমাদের রিলে অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি নিয়ে অনেক কথা বলতে গিয়ে এইসব কথা বলছি। এটা একটু বেশি সময় আমি এখানে নিচ্ছি। আসলে আমার প্রথমে পরিকল্পনা ছিল একটা লেকচারেই শেষ করব, কিন্তু মনে হচ্ছে যে একটু আলোচনা করে নেওয়া ভালো। কেননা যারা এই পাওয়ার গ্রুপে না বা যারা প্রোটেকশন পড়বে না, তারা কখনো এইসব বিষয় নিয়ে আলোচনা করার সুযোগটা পাবে না। অথচ দেখা যায় আমাদের এই ধরো আমাদের ইন্টারভিউ বোর্ডে, মাস্টার্সের ইন্টারভিউ বোর্ডে, সেখানেও এই ধরনের অনেক প্রশ্ন চলে আসে, অথবা এখানে জবের ইন্টারভিউ বোর্ডে এখানে দেখা যাবে এইসব প্রশ্নগুলা লোকে করে। কেননা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার বোর্ডে তো তারা থাকেন, আমরাও থাকি, তো তারা তো প্রতিদিন এসব প্রবলেমগুলোকে ফেস করেন, ফলে তারা এইগুলোকে জানেন, তারা ওইসব প্রশ্ন করেন। অলরাইট, আমরা আজকেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু এই রিলের বাকিটুকু শেষ করে ফেলবো। ইন্ট্রোডাকশনটা রিলে হয়ে গেলে এরপরে আর দুটো ছোট টপিক থাকবে আমাদের। একটা হচ্ছে এইচভিডিসি, হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, সেটা একদিনের লেকচার। আরেকটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, সেটা আরেক দিনের লেকচার। এই শেষ। তো এগুলা হয়ে গেলে এরপরে আমি একটা লেফট আউট আছে আমাদের, সেটা হচ্ছে ওই ট্রান্সফরমারের সিকোয়েন্স নেটওয়ার্ক, ওয়াই ডেল্টা ওয়াই ওয়াই ডেল্টা ওয়াই গ্রাউন্ডেড ওয়াই, এই ট্রান্সফরমারের সিকোয়েন্স নেটওয়ার্ক, বিশেষ করে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা সামহাও আমার লেকচার আমি দেখছিলাম ইনক্লুড করিনি আমি, সেই আলোচনাটা আমি করব। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ। স্যার 161 আজকে ভ্যাকসিন নিতে গেছে, তো ওর অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ, কনসিডার। আমাকে মেসেজ জি দিয়েছে। স্যার। স্যার Okay. 163, সরি স্যার। আচ্ছা, আমাকে মেসেজ দিয়েছে তো, জি সুতরাং স্যার, জি স্যার। হ্যাঁ 163 মেসেজ দিয়েছে আমাকে। থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ স্যার এই যে স্লাইড গুলো কি মানে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এই স্লাইড গুলো, কারণ এইগুলা তো ইয়েতে নাই। আমি এই সার্কিট ব্রেকার এটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আজকেই দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে তোমরা চলে যেতে পারো, অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।